আমাদের চারপাশে একসময় সবকিছু যতটা সহজ ছিল, স্বাভাবিক ছিল, এখন আর তা নেই। কারণ জলবায়ু বদলাচ্ছে আর তার সঙ্গে আমাদেরকেও বদলাতে হচ্ছে। প্রতিদিন বেঁচে থাকার জন্য নতুন পথ খুঁজে নিতে হচ্ছে। আজকের পর্বে আমরা এমন কিছু মানুষের সঙ্গে আলাপ করব যারা চ্যালেঞ্জের মুখোমুখি নতুন পথ খুঁজে নিচ্ছেন আগামীর জন্যে। নমস্কার, ইকো ইন্ডিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা। আজ শুনবো তামিলনাড়ুর এক চাষির কথা, যিনি মরু গোলাপ ফলাচ্ছেন শুধু রোদ আর সামান্য জল দিয়ে। প্রমাণ করছেন পরিবেশ বান্ধব চাষও লাভজনক হতে পারে। আর দক্ষিণ বাংলাদেশে মহিলারা গড়ে তুলছেন সবুজ প্রতিরক্ষার দেওয়াল, একটা একটা করে ম্যানগ্রোভ লাগিয়ে দুর্যোগ ঠেকাতে। তবে শুরুতেই চলুন যাব কাশ্মীরের পাহাড়ে, যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব অন্যান্য জায়গার চেয়ে বেশি। একসময় এখানে প্রাকৃতিক ঝর্ণাগুলোর ওপর নির্ভর করে জীবন চলত, কিন্তু এখন সেগুলো একটা একটা করে শুকিয়ে যাচ্ছে। ফলে জল জোগাড় করা স্থানীয়দের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এখন তারা অন্যান্য নতুন পথ খুঁজে নিচ্ছেন। চলুন দেখব কিভাবে এখানকার স্থানীয়রা বাস্তবতার সঙ্গে মানিয়ে নিচ্ছেন। অবশেষে স্থানীয় প্রশাসন এই গ্রামে সপ্তাহে 2-3 বার জল সরবরাহ করে, কিন্তু প্রায়ই যেমন হয়ে থাকে, এই মূল্যবান জলের শেষ অংশটুকুও ইতিমধ্যে ফুরিয়ে এসেছে। কয়েকদিনের জল একসাথে জমিয়ে রাখার জন্য গ্রামের মানুষ নিজেদের পয়সায় এই বড় পাত্রগুলো কিনেছেন। বাড়িতে জলের ট্যাঙ্কার ঢোকার রাস্তা নেই, তাই মহিলারা মাথায় ভারী জল ভরা পাত্র নিয়ে বাড়ি যাওয়ার পাহাড়ি পথ বেয়ে উপরে উঠতে বাধ্য হন। তাদের মধ্যে একজন 36 বছরের মেহনাজা আক্তার। 4 সন্তানের মা মেহনাজার জন্য পরিবারের দৈনন্দিন কাজের পর্যাপ্ত জল জোগাড় করা হলো প্রতিদিনের দুশ্চিন্তা। 4 बार 5 बार जाते हैं रोड तक, रोड से वापस घर आते हैं तो पानी कहाँ पूरा होता है, पानी तो नहीं होता है पूरा। लाने में तो बहुत मुश्किल होती है, रोड से लगभग 2-3 किलोमीटर हमें ऊपर जाना पड़ता है, चढ़ाई चढ़ना पड़ता है। আমরা এখন হিমালয়ের পাদদেশের এক প্রত্যন্ত গ্রাম আন্দেরওয়ানে। জম্মু কাশ্মীরবাসীদের সকলের জন্য 20 বছর আগেও যথেষ্ট জল ছিল, কারণ এই অঞ্চলে প্রায় 2500 প্রাকৃতিক ঝর্ণা ছিল। এখন তার অর্ধেকেরও বেশি শুকিয়ে গেছে। এর কারণ কি, সেইটাই জানতে আমরা গুলাম জিলানির সঙ্গে কথা বললাম। তিনি একজন হাইড্রোলজিস্ট এবং হিমালয়ের ঝর্ণা নিয়ে গবেষণার অন্যতম প্রধান বিশেষজ্ঞ। One of the dominant reasons is the climate change. One important thing is it has changed the form of the precipitation. That is, snow has changed into the rain. So earlier we used to have snow across in the mountains. That snow used to be a seasonal locking, and it used to, once March comes, then it starts melting and it becomes a source of recharge for all these springs and groundwater. আর আজকাল প্রবল বৃষ্টি হয় অল্প সময়ের জন্য, ফলে ঝর্ণাগুলো খুব কম জল ধরে রাখতে পারে। যেহেতু বাড়তি জল গড়িয়ে নেমে যায়, তাই ভূগর্ভস্থ জলভাণ্ডারগুলো ধীরে ধীরে ভর্তি হওয়ার সুযোগ পায় না। গুলাম জিলানি জানালেন যে ঝর্ণা শুকিয়ে যাওয়ার আরও কারণ রয়েছে। Because of the construction of the tunnels and other roads, some springs have dried up, because of that. Because there's a sometimes, particularly in karst setting, there is a direct route, a conduit is there, which is taking, which is just like a source of for the spring. And when you make a tunnel or you construct a whole huge road, and that connection is disturbed, and that leads to disturbance and drying up of some of the springs. আরেকটি বড় সমস্যা হলো বেআইনি ও নিয়ন্ত্রণহীনভাবে কাঁচামাল উত্তোলন। সান্দ্রান নদীর আশপাশে তার স্পষ্ট প্রভাব দেখা যায়। রাস্তা তৈরি করার জন্য নদীর পাশের প্রচুর নুড়ি পাথর তুলে নেওয়া হয়েছে, ফলে মাটি আর জলকে ধরে রাখতে পারছে না। এখানকার মানুষের জন্য এই ঝর্ণাগুলো শুধু জলের উৎসই ছিল না, স্থানীয় জীবনের সাংস্কৃতিক ভিত্তিও ছিল। তাদের রীতিনীতি, বিশ্বাস আর সামাজিক বন্ধনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ঝর্ণার। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলি ইতিহাসবিদ ও কবি রিয়াজ আহমেদ ওয়ানির সঙ্গে, যিনি কয়েক দশক ধরে ঝর্ণা কেন্দ্রিক সংস্কৃতি নিয়ে গবেষণা করছেন।
I still remember in late আমি 80s এখনো মনে जो করতে পারি गांव की 80 जो माएं দশকের बहनें শেষ होती थी वो দিকে यहाँ पर গ্রামের आती थी মা वो बन বোনেরা को এখানে इतना सामान আসতেন। बलाक इतना जब এটা सामान हुआ মহিলাদের जनान वही तो बस জমায়েতের पन জায়গা गुदरुन ছিল बन যেখানে তারা यात्रुन ये तो নিজেদের गुशन हुआ সমস্যার जिंदगी কথা मस्त मस्त একে बावन অপরকে आके किस বলতেন तो এবং यो सक्सेस সেখান जाया থেকে बन একটা सुमकाबक बन ये সামাজিক तंजन अब একাত্মতা सोशल তৈরি इथास হতো। तो पद गसन এই जो ঝর্ণাগুলোর कल्चर সঙ্গে था আমাদের এক इसमें ধরনের लाशूर में আধ্যাত্মিক कहीं ये था সম্পর্ক ছিল। कि इन नागों या इन মানুষ चिश्मों के বিশ্বাস साथ করত हमारी যে एक रूहानी এগুলো वाबस्तगी দূষিত थी করলে लोग सोचते দেবতারা थे कि अगर রেগে हम যাবেন। इनको गंदा करेंगे तो कहीं ना कहीं जो ये गार्ड्स है ये हमसे नाराज हो जाएंगे। সেই হিসেবে বলা যায় যে এখন দেবতারা নিশ্চয়ই ভীষণ রেগে আছেন, কারণ যেসব ঝর্ণা এখনো শুকায়নি তার অনেকগুলিই দূষিত। সেই দূষিত জল ব্যবহার করলে বারবার রোগ ছড়াচ্ছে। ফারুক গানিয়ে এই পরিস্থিতি মেনে নিতে নারাজ। পেশায় তিনি একজন আইনজীবী, আর সপ্তাহের শেষে বিভিন্ন স্বেচ্ছাসেবকদের সঙ্গে মিলে নিজের এলাকার জলাশয়গুলো পরিষ্কার করেন ফারুক। তার মধ্যে এই মূল্যবান ঝর্ণাগুলোও পড়ে। এই উদ্যোগের জন্য ফারুকের নিজের গ্রামের অনেকেই তাকে গার্বেজ ম্যান বলে ডাকেন। मैं तो अक्सर बेशतर कहता आया हूँ আমি कि अगर প্রায়ই हम বলি যে এই ঝর্ণাগুলো इन পরিষ্কার না springs को করলে साफ नहीं এগুলোর करेंगे, খেয়াল না রাখলে আগামী इनकी 10 देख रेख 15 नहीं বছরে আমরা करेंगे আর तो জল आने পাবো वाले না। 10-15 सालों এই में ব্যাপারটার গুরুত্ব हम বুঝেই আমি वंचित रहेंगे বর্জ্য पानी পদার্থ से। নিয়ন্ত্রণ বা हमें पानी नहीं ব্যবস্থাপনা मिलेगा। নিয়ে কাজ শুরু করি আর পরিবেশ इस चीज বাঁচানোর को জন্য इम्पोर्टेंस देते পলিথিনের हुए ব্যবহার কমানোর मैंने দিকে জোর वेस्ट দিই। मैनेजमेंट में काम किया। আমি এই নিয়ে एंटी অনেক কাজ করেছি पॉलिथीन আর और পুরস্কার পেয়েছি। एनवायरनमेंट को बचाने के लिए मैंने बहुत कार्य किए। জলের ট্যাঙ্কারটি এবার তার পরের গন্তব্যের জন্য রওনা দিয়েছে। এটি জল সরবরাহ করে বলে প্রতিটি পরিবার সপ্তাহে প্রায় 500 লিটার জল পায়। সরকারি ভর্তুকির কারণে এই জল বিনামূল্যে পান গ্রামবাসীরা। শুধু পরিবহনে সামান্য খরচ দিতে হয়, কিন্তু অতিরিক্ত জলের প্রয়োজন হলে তাদের নিজেদেরই জল কেনার ব্যবস্থা করতে হয় এবং মাঝে মাঝে ধার করেও কিনতে হয়। আন্দারওয়ানের প্রবীণ বাসিন্দা হাকিম খানের মতে এ এক লজ্জাজনক পরিস্থিতি। यहाँ जो अंदरवान है यहाँ दो আগে चश्मे এখানে थे দুটো ঝর্ণা ছিল, একটা चेरार में एक আরেকটা चश्मा था, তামোয়ারে। टंगवाड़ में আজ एक কোনো चश्मा ঝর্ণা था। নেই। अब 12 कोई থেকে चश्मा 15 नहीं। বছর হয়ে গেল ঝর্ণা ছাড়া, সব শুকিয়ে গেছে। 12-15 साल हो गए, कोई चश्मा चश्मे सब खत्म हो गए। 2019 সালে সরকার জল জীবন মিশন চালু করে, যার লক্ষ্য ছিল 2024 সালের মধ্যে প্রত্যেক গ্রামীণ পরিবারকে কলের জল পৌঁছে দেয়া। লক্ষ লক্ষ পরিবার ইতিমধ্যে উপকৃতও হয়েছে, কিন্তু এখানে মানুষ এখনো কলের জলের অপেক্ষায়। কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন। জলের পাইপলাইন বসানো হয়েছে কিন্তু সংযোগ নেই, কেউ জানেনও না কেন নেই। সরকারের এই জল জীবন মিশনের মেয়াদ বাড়ানো হয়েছে 2028 অবধি। ততদিন পর্যন্ত এখানকার বাসিন্দাদের একমাত্র উপায় যে ঝর্ণাগুলো বেঁচে আছে সেগুলো পরিষ্কার করে ভবিষ্যতের জন্য রক্ষা করা। শুষ্ক জমি মানেই অনুর্বর, চাষের অযোগ্য, এমনটাই তো ভাবি আমরা। তামিলনাড়ুর শুষ্ক সমতল, যেখানে বৃষ্টি অনিয়মিত, সেরকমই এক জায়গা। আর এখানে এক ভদ্রলোক এমন এক চাষ করছেন যার বেড়ে ওঠার জন্য ঠিক এমন আবহাওয়াই প্রয়োজন। আমাদের পরবর্তী রিপোর্ট মরুভূমির গোলাপ নিয়ে, আর এটা দেখাবে কিভাবে কঠিন পরিবেশকেও কাজে লাগানো যায়। অ্যাডেনিয়াম অ্যারাবিকাম গাছটা ডেজার্ট রোজ নামেও পরিচিত। সহজে চাষ হয় কিন্তু দাম প্রায় কোটি টাকা। এই গাছটা এত বিশিষ্ট কেন? তিরুভাল্লুর জেলায় উথুকোট্টাইয়ে নিজের অ্যাডেনিয়াম বাগান ঘুরিয়ে দেখালেন জলন্ধর রেড্ডি। অ্যাডেনিয়াম সবচেয়ে সহজে বেড়ে ওঠা গাছগুলোর মধ্যে একটা। বাড়িতে না থাকলে বা এক মাস জল না দিলে অ্যাডেনিয়াম গাছ মারা যায় না। এমনকি মাটি থেকে তুলে 6 মাস আলাদা করে রাখলেও গাছটি নষ্ট হয় না। আবার মাটিতে লাগানোর সঙ্গে সঙ্গে এটি নতুন করে বেড়ে উঠবে। তামিলনাড়ুতে প্রায় খরা হয়, কিন্তু অ্যাডেনিয়াম এমন শুকনো পরিবেশেও ভালোভাবে টিকে থাকতে পারে। এর মোটা কাণ্ডে পানি জমা থাকে, যা কঠোর আবহাওয়াতেও গাছটিকে বাঁচিয়ে রাখে। 1990-এর দশক থেকে জলন্ধর শুধু অ্যাডেনিয়ামই চাষ করছেন। 25 বছর পর এখন তিনি গাছগুলোর জন্য নতুন মালিক খুঁজছেন। একটা অ্যাডেনিয়ামের দাম নির্ভর করে সেটার কর্ডেক্স বা গোড়ার ফোলা অংশটার উপর। কর্ডেক্স যত মোটা হবে দাম তত বেশি। এটা হচ্ছে 2 থেকে 2.5 বছরের।
এটার বয়স 4। এটা 6 বছরের, এটা 8 বছর। আর এখন যেটা দেখছেন সেটা 25 থেকে 40 বছরের গাছ। এটার দাম প্রায় 10 থেকে 12 লাখ টাকা। জলন্ধরের অ্যাডেনিয়াম চাষ শুরু হয় একটি ফুলের নার্সারি দিয়ে। টাকার অভাবে নার্সারির গাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল। 2 মাস পর এই নষ্ট নার্সারিতে ফিরে তিনি এক বিস্ময়কর দৃশ্য দেখেন। আমি ওখানে একটা ফুল দেখতে পাই, গোলাপি রঙের ফুল। তখন জানতামই না ওটাকে অ্যাডেনিয়াম বলে। 6 মাসের মধ্যে বাকি সব গাছ মরে সারে পরিণত হয়ে গিয়েছিল, কিন্তু এই গাছটি তখন ফুল দিচ্ছিল। সেখান থেকে আমি অ্যাডেনিয়াম চাষ শুরু করার প্রেরণা পাই। চাষের পদ্ধতি বোঝার জন্য জলন্ধর ভিয়েতনাম ও থাইল্যান্ডে যান। শেখেন গ্রাফটিং, যার মাধ্যমে একটা গাছেই বহু রঙের ফুল ফোটানো যায়, কারণ সাধারণত অ্যাডেনিয়ামের ফুল গোলাপি হয়। গ্রাফটিং করার 6 মাসের মধ্যেই ফুল ফুটে ওঠে। গ্রাফটিং এর কোনো নির্দিষ্ট সময় বাঁধা নেই, কিন্তু 4 বছর অন্তর অ্যাডেনিয়াম গাছের টবটা বদলানো প্রয়োজন। মাটি থেকে তুলে শিকড়টা কয়েকদিন রোদে শুকিয়ে তারপর আবার মাটিতে লাগাতে হয়। এটির জন্য কোনো সারও ব্যবহার করতে হয় না। জলন্ধরের মতে অ্যাডেনিয়াম কেনা মানে শুধু একটি গাছ কেনা নয়, এটার সাথে জড়িয়ে আছে বছরের পর বছর সময়, যত্ন আর কঠিন পরিশ্রম। আপনার মনে হতে পারে একটা গাছের জন্য 12 লাখ টাকা কেন দেব? অ্যাডেনিয়াম কি শুধু বড়লোকদের গাছ? না, সেটা ভুল ধারণা। কারণ আমি আপনাকে এটা 150 টাকাতেও দিচ্ছি। সবাই ঘরে গাছ রাখতে ভালোবাসে, সুতরাং এটা শুধু ধনী মানুষের জন্য না। জলন্ধরের 15 একর বাগানে 400-র বেশি জাতের অ্যাডেনিয়াম অ্যারাবিকাম বড় হয়ে উঠছে। স্বল্প যত্নে ঘরের ভেতরে রাখা যায় বলে এই গাছটি শহুরে উদ্যানপ্রেমীদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। শুধু তামিলনাড়ুতেই নয়, বিশ্বজুড়ে এর জনপ্রিয়তা বাড়ছে। শুকনো জমি থেকে এবার যাব এমন উপকূলে যেখানে জলেরই আধিক্য। বাংলাদেশে এমন সব জায়গা রয়েছে যেখানে বেঁচে থাকাটাই চ্যালেঞ্জ। সেখানে নদীর গতিপথ বদলায়, সেখানে জোয়ার বাড়ে, ঝড় আসে, হাজারের পর হাজার ঘর বিপন্ন হয় বছরের পর বছর। সেখানে টিকে থাকার অর্থই হলো হাল না ছাড়া। চলুন দেখা করব এমন সব মহিলাদের সঙ্গে যারা প্রাকৃতিক ঢাল গড়ে তুলছেন দুর্যোগের বিরুদ্ধে। দক্ষিণ বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ জঙ্গল সুন্দরবনের কাছে এক নারী তার সম্প্রদায়ের জন্য লড়ছেন। আমার নাম রাবেয়া সুলতানা, আমি একজন ভাঙন এলাকার বাসিন্দা। সাতক্ষীরা জেলার শ্যামনগর এলাকায় নদী ভাঙনের প্রকোপ তীব্র। ঝড় আর জলোচ্ছ্বাসে এ এলাকা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত। সবচেয়েতে আমাদের ঝড়ে ক্ষতি হয়েছে আইলায়। আইলায় আমাদের ঘর বাড়ি সব ভেঙে নদীতে ভাসিয়ে নিয়ে গেছে। আমাদের কোনো ঘর বাড়ি ছিল না, পাকা ঘর বাড়িও অনেক আছে ফেটে গিয়েছে, ওয়াল সব ফেটে গেছে পানির চাপে। আর কাঁচা ঘর বাড়ি তো মোটেই ছিল না, সব নদী আর নদী ছিল। সালটা ছিল 2009। আইলার পর রাবেয়া বুঝলেন এবার পরিবর্তন প্রয়োজন, এইভাবে আর থাকা যাবে না। তা আমরা মহিলারা এক জায়গায় হয়ে একটা সিদ্ধান্ত করলাম যে এই কি করা যায়, কিভাবে আমাদের এই বাঁধ প্রতিরোধ করা যায়। তখন আমরা বার্ষিকীর একটা এনজিওর সাথে যোগাযোগ করলাম। তখন ওরা হচ্ছে গিয়ে আমরা সবাই একটু পরামর্শ করলাম যে যদি আমরা রাস্তার কানে গাছ লাগাই তাহলে তো বারবার দুর্যোগ আসলে আমরা কিছুটা বাঁচতে পারবো। বার্ষিক আমাদের এই ঘেরা আর এই জাল দিছিল, তাই দিয়ে ঘেরা দিছি। আর আমরা মহিলারা এই বিচি সংগ্রহ করে কেওড়া বাইন বলে এই বিচিগুলো আমরা এই জায়গায় 6000 বিচি ছড়ানোর পরে এই ছোটো ছোটো চারা বেরিয়েছে, এইগুলো আমরা নারীরা দেখাশুনো করি, সেইভাবে এই রাখিছি। সে এই বনান লাগাচ্ছে, ধরেন ভেড়িবাতে যদি একটা গাছ থাকে তাহলে আমাদের ভেড়িবাটটা ভাঙার লগে ক্ষয়ক্ষতি কম থাকে। যদি 5টা গাছ থাকে তো সেগড়ে মাটি আটকায় রাখে, যার কারণে মাটি ধুয়ে যেতে পারে না। তার জন্যে আমরা গাছ লাগাচ্ছি যাতে মাটিটা ধরে রাখতে পারে।
এই অঞ্চলে সাম্প্রতিককালে ম্যানগ্রোভ গাছ লাগানো বেশ জনপ্রিয়তা পেয়েছে। স্থানীয় বন কর্মকর্তা মোহাম্মদ আউসুফুর রহমান জানালেন, বন বিভাগ কেন এখানকার জনগণের সঙ্গে মিলে কাজ করে। আসলে এলাকার লোকজনকে আমরা সম্পৃক্ত করি এই কারণেই, তারা যেহেতু এখানে এলাকায় থাকে এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য তাদেরকে সম্পৃক্ত করি এবং তারা এই বাগানটাকে দেখাশোনা করে। এই দেখাশোনা করার পরে তারা কিন্তু আর্থিকভাবে একটা এখান থেকে লভ্যাংশ তারা পেয়ে থাকে। আর সাথে সাথে আমাদের জলবায়ুর যে বিরূপ প্রভাব, এই প্রভাব মোকাবেলার কারণে আমাদের বনায়নকে যাতে আমরা সঠিকভাবে অর্থাৎ সফল করতে পারি, এই জন্য তাদেরকে আমরা সম্পৃক্ত করে থাকি। বিশেষ করে নারীদেরকে আমরা সম্পৃক্ত করে থাকি। আমরা আশা করি যদি আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকে তাহলে অদূর ভবিষ্যতে, অর্থাৎ আমরা যে টার্গেট নিচ্ছি 2050 সালে, আশা করা যায় আমাদের উপকূল এলাকা সবুজ বেষ্টনী হিসাবে গড়ে উঠবে। প্রশ্ন হলো, ম্যানগ্রোভের জঙ্গল এই উপকূল কতটা রক্ষা করতে পারবে? বিশ্বব্যাংকের সিনিয়র ডিজাস্টার ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ স্বর্ণা কাজীর মতে, ম্যানগ্রোভের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কিন্তু সেটা একমাত্র সমাধান নয়। Mangrove forests, they can have ম্যানগ্রোভের বিভিন্ন সুবিধা আছে। এই সমন্বিত উপকূলীয় এলাকার ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ হল ম্যানগ্রোভ। উপকূলের বিভিন্ন বিপদ থেকে আমাদের রক্ষা করে, ঘূর্ণিঝড় ও ঝড়ের প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করে, সমুদ্র বা নদী তীরের মাটির ক্ষয় কমায়, বন্যা কমাতেও সাহায্য করে। এছাড়া ম্যানগ্রোভ বায়ুমণ্ডল থেকে কার্বন শোষণও করতে পারে। কিন্তু কিছু সীমাবদ্ধতাও আছে। ম্যানগ্রোভ পুরোপুরি বন্যা থামাতে পারে না। প্রবল ঘূর্ণিঝড়ে গাছগুলোর ক্ষতি হয়। কোনো কোনো মাটি ক্ষয় আটকাতেও পুরোপুরি সক্ষম নয়। ম্যানগ্রোভ থাকার জন্য নির্দিষ্ট কিছু শর্ত দরকার। You need specific conditions for mangroves to exist. বাংলাদেশের উপকূল 710 কিলোমিটার দীর্ঘ। বিশেষজ্ঞরা এটিকে 4টে অঞ্চলে ভাগ করেছেন। এই বদ্বীপের পূর্ব উপকূলে রয়েছে সুন্দরবন, তারপর পশ্চিমের উপকূল, যেখানে রাবেয়া থাকেন। এই অঞ্চলের ভূমি সমুদ্র পৃষ্ঠ থেকে সামান্য উঁচু। এরপর কেন্দ্রীয় উপকূল, মেঘনা নদীর মোহনা, অবশেষে চট্টগ্রামের উপকূল। স্বর্ণা কাজী জানালেন, এই 4 ধরনের উপকূলে 3 ধরনের ক্ষয় হয়: নদী তীর ক্ষয়, মোহনায় মাটির ক্ষয় এবং সামুদ্রিক উপকূল ক্ষয়। এই মুহূর্তে প্রায় 27% উপকূলবাসী বন্যার ঝুঁকিতে আছে, যা 100 বছরের মধ্যে একবার আসতে পারে। 2050-এর মধ্যে সংখ্যাটা বেড়ে 35% হতে পারে। কুল ক্ষয়ের জন্য বিভিন্ন প্রাকৃতিক কারণ দায়ী, যেমন জোয়ার, ঢেউ, নদীর জলপ্রবাহ এবং পলি প্রবাহ। ঘূর্ণিঝড় ও বর্ষাকালে এই ক্ষয় আরও বেড়ে যায়। স্বর্ণা কাজী ও তার টিমের মতামত, 2050 সালের মধ্যে আরও কয়েকটি কৌশল প্রণয়ন করা দরকার। পূর্ব এবং কেন্দ্রীয় উপকূলের জন্য তারা একাধিক দফার প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তাব করেন। বিভিন্ন ব্যবস্থা থাকলে সেটা কার্যকর হয়। মানে দেখুন, বাঁধ হচ্ছে প্রতিরক্ষার প্রথম সারি। জোয়ার, ঢেউ, ঝড়ের শারীরিক বাধা এই বাঁধগুলো। আর উপকূলের ভেতরের অঞ্চলগুলোকে বন্যা থেকে রক্ষা করে। তারপর ম্যানগ্রোভ বনও আছে, সেগুলোকে পরিকল্পিত জায়গায় স্থাপন করা যেতে পারে। তার সঙ্গে নদী খনন, মানে নদীর তলদেশ থেকে মাটি বা বালি তুলে এনে সেটা দিয়ে বাঁধের পেছনের তট বিস্তীর্ণ করলে নদী তীরের উপর চাপ কমে। আর উপকূল জুড়ে বহুমুখী বাঁধ নির্মাণও গুরুত্বপূর্ণ। এখানে যদি একটা বহুমুখী বাঁধ তৈরি করা যায়, সাথে নদী খনন করা বালি দিয়ে তট প্রশস্ত করতে পারলে সেটা নদীকূলটাকে স্থির করতে আর ভূমি রক্ষা করতে সাহায্য করবে। রাবেয়া সুস্থভাবে বেঁচে থাকার জন্য নিজের সাধ্যমতো সবকিছু করছেন। তিনি তার মেয়েকে গাছের গুরুত্ব আর উপকূলে বাস করার সহনশীলতা শেখানোর মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে নিজের শেখা জিনিস রেখে যাচ্ছেন। কিন্তু রাবেয়ার মতো পরিবারদের নিরাপত্তার জন্য আরও বেশি সম্প্রদায় ভিত্তিক বনায়ন এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করা ভীষণ জরুরি। দিল্লির মানুষ জানে প্রচণ্ড গরম কাকে বলে। রেকর্ড ভাঙা তাপমাত্রায় জীবন দুর্বিষহ হয়ে ওঠে। বিশ্ব জুড়ে এখন শহরগুলো ভাবনা শুরু করেছে কিভাবে এমন জায়গা তৈরি করা যায় যা তাপপ্রবাহ বা প্রবল বৃষ্টি সইতে পারবে। যখন
প্রচণ্ড বৃষ্টি বা প্রবল গরম দুটোর একটা আঘাত করে, তখন মাটি হয় তাপ শুষে নেয় বা তা ঠেলে দেয় আমাদের ঘরের দিকে। আমাদের ফাইনাল রিপোর্টে আমরা আজ যাব সুইজারল্যান্ডে, যেখানে কনক্রিট ভাঙা হচ্ছে, আর তার পেছনে রয়েছে দারুণ যুক্তি। প্রবল বৃষ্টি আর বন্যা, গ্রামের পর গ্রাম দিয়ে তীব্র স্রোতে জল বইছে। ইউরোপে আবহাওয়ার চরম পরিবর্তন এখন দিন দিন বেড়ে চলেছে। জলবায়ু পরিবর্তন এর একটি কারণ, আরেকটি কারণ হলো মানুষ মাটিকে আসফাল্ট দিয়ে ঢেকে দিচ্ছে। Wir sind die Asphaltknackerinnen und sensibilisieren zur Klimawandel und Biodiversität, indem wir solche versiegelte Böden freilegen, naturnah begrünen und darüber berichten. জলবায়ু পরিবর্তন, তাপ, খরা এবং তীব্র বৃষ্টির বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে ভালো উপায় হলো আরও প্রকৃতি, আরও মাটি, কম অ্যাসফল্ট, oder Beton. আমরা এখন সুইজারল্যান্ডের জুরিখে। প্রাক্তন সাংবাদিক বেটিনা ওয়ালচ যখন কাজ করতে যান তখন কান ফাটানো শব্দ হয়। ওয়ালচের এখন জ্যাক হ্যামার ব্যবহার করার অনেক অভিজ্ঞতা আছে। বেটিনা ওয়ালচ আগে সুইস টেলিভিশনে জীববৈচিত্র্য নিয়ে একটা শো করতেন। এখন তিনি এবং তার সহকর্মী ইসাবেলা সেদিভি বাড়ির মালিক ও আবাসন সমবায় সমিতিগুলোকে পরামর্শ দেন। তাদের উদ্দেশ্য হচ্ছে বাসস্থানের এলাকাতে কংক্রিটের পৃষ্ঠতল যা শুকনো এবং ভিজে আবহাওয়ায় সমস্যা সৃষ্টি করে সেগুলো ভেঙে দেওয়া। Wir möchten gerne aufzeigen, dass ohne Boden sind wir nicht ein Drittel der Böden global sind degradiert, also da wächst nichts mehr, da gibt es keine Nahrung, da kann auch kein Wasser vielleicht mehr versickern. Also wir sollten unbedingt wieder mehr uns um den Boden kümmern und es freut uns, wenn wir da tatsächlich ein bisschen Influencerinnen wären. পাকা ভূতল ভাঙা থেকে বিরতি নিলে তারা অনলাইন কর্মসূচি চালান। ইসাবেলা সেদিভি একজন প্রশিক্ষিত জীববিজ্ঞানী। তিনি তার ওয়েবসাইটে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন, জানান যে শুধুমাত্র সুইজারল্যান্ডেই 900টা ফুটবল মাঠের সমান গাড়ির পার্কিং লট আছে যেগুলো সবুজায়ন করা সম্ভব। উইন্টারথুর শহরের প্রকল্প একটা ভালো উদাহরণ। কংক্রিটের প্লেট যা তাপ আটকে রাখে আর বৃষ্টির পানি মাটিকে শুষে নিতে দেয় না, তার বদলে নুড়ি পাথর আর গাছপালা এলাকাগুলো ঠান্ডা রাখে। এখানকার বাড়ির মালিকরা শামস্টাড বা স্পঞ্জ সিটি নামের একটি নতুন প্রকল্পে যোগ দিচ্ছেন। এখানে বাড়ির বাইরের জায়গাগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে বৃষ্টির জল মাটিতে ঢুকে এবং ভারী ঝড়ের সময় নিকাশি ব্যবস্থার উপর চাপ কমে। তার বদলে শহর কর্তৃপক্ষ পুরনো ভাঙাচোরা ইট পাথর সরানোর খরচ বহন করে। আসফাল্ট ক্র্যাকার্স সংগঠনের মতে প্রতিটি নতুন প্রকল্প গুরুত্বপূর্ণ, যেমন উত্তর সুইজারল্যান্ডের জোফিঙ্গেন। Das war dann plötzlich hier, Samstagnachmittag, es fing an zu regnen, immer mehr, immer fester und es hörte nicht auf. Und dann kam dann von mir kam viel Wasser, welches dann hier über die Straße kam, etwas ging runter in Richtung Bahnhof und überflutete zahlreiche Keller innerhalb der Altstadt. 2017 সালের এই বন্যার পর জোফিঙ্গেন শহরের পুরসভা আসফাল্ট সরিয়ে গাছপালা লাগাচ্ছে যাতে ভারী বৃষ্টিতে নর্দমাগুলোর উপর চাপ কম পড়ে। Es ist sicher wichtig, dass wir möglichst viel Fläche entsiegeln wieder. Wir haben zu viel versiegelt. Dann kann das Oberflächenwasser nicht mehr versickern, sondern fließt dann irgendwo hin, meistens dorthin, wo man es nicht will, wenn zu viel kommt. Hier haben wir geschaut, dass wir möglichst viel Wasser wieder zum Versickern bringen können. আসফাল্ট ক্র্যাকার্স জোফিঙ্গেন প্রকল্পে সন্তুষ্ট, আর এখানে উইন্টারথুরে তারা নতুন এই নুড়ি পাথরে ঘেরা বাগান নিয়ে খুশি, যা বৃষ্টি হলে জল সঞ্চয় করে এবং গরমে তাপমাত্রা ঠান্ডা রাখে। Wenn du natürlich umgeben bist von Asphalt, Beton, Glas, von diesen 0815 Gebäuden, die sich auch alle immer mehr angleichen, dann ist natürlich auch das Bedürfnis des Einzelnen sehr viel größer. Vielleicht da und dort sich doch eine naturnahe, lebensfreundlichere Nische zu schaffen. উইন্টারথুরের এই বাড়ির জমি থেকে আসফাল্ট আর কংক্রিট পুরো সরিয়ে দেওয়া হয়েছে। আসফাল্ট ক্র্যাকার্সের এই উদ্যোগ সুইজারল্যান্ডের মানুষের জন্য অনুপ্রেরণা। আজ এই পর্যন্তই। বদলে যাওয়া পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদের দরকার ছোট ছোট পরিবর্তন, স্মার্ট সিদ্ধান্ত আর সঠিক সময়ে পদক্ষেপ। আপনাদের আশেপাশে যদি এমন কোনো উদ্যোগ আপনাদের চোখে পড়ে যা মানুষকে খাপ খাইয়ে নিতে সাহায্য করছে, তাহলে তা আমাদেরকে জানাতে ভুলবেন না, আমরাও শুনতে চাই।
ইনস্টাগ্রামে আমাদের DW এনভায়রনমেন্ট পেজটি ফলো করতে ভুলবেন না। আর এমনই সব প্রতিবেদন পেতে আগামী সপ্তাহে দেখতে ভুলবেন না ইকো ইন্ডিয়া। নমস্কার, ভালো থাকবেন। জলবায়ু, পরিবেশ ও উদ্ভাবনের অসাধারণ সব প্রতিবেদন থাকছে প্রতি সপ্তাহে ইকো ইন্ডিয়ায়। জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যতের পথে পরিবেশ বান্ধব চাকরি ও পেশার কথা তুলে ধরি আমরা। কলকাতা, দিল্লি ও চেন্নাইয়ের মতো শহরে করি সবুজ পরিবহন, নির্মল বায়ু ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানির খোঁজ। কিভাবে আমরা টেকসই জীবনযাপন করতে পারি, চলুন অনুসন্ধান করি একসঙ্গে। চোখ রাখুন DW বাংলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পাতায় এবং প্রতি সপ্তাহে কলকাতা টিভির পর্দায়।